হালিশহরে যে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল, যেখানে একদিন মমতা ব্যানার্জি গেছিল, পরেরদিন শুভেন্দু অধিকারী গেছিল, এবার সেখানে সেই যে মৃত্যু, যে লকআপে মৃত্যু, তা সিআইডি তদন্ত শুরু হলো। দেখুন, ওই সিআইডিও শুভেন্দু অধিকারী সরকারের হাতে, রাজ্য পুলিশও শুভেন্দু অধিকারী সরকারের হাতে, সিবিআইও এখন শুভেন্দু অধিকারীর পার্টির হাতে। সুতরাং রাজ্যের পুলিশ এক্ষেত্রে যা তদন্ত করতে আমার মনে হয় না, যদি সরকারের কাউকে আড়াল করার ইচ্ছা থেকে থাকে তাহলে সিআইডিও অন্য কিছু করবে বলে। তবে হ্যাঁ, এটা ঘটনা, যেহেতু পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে সেহেতু পুলিশই তার এনকোয়ারি করবে, সেখানে একটা প্রশ্ন আসেই। সেই জায়গা থেকে টেকনিক্যালি এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন। শুভেন্দু অধিকারীর যদি উদ্দেশ্য হয়ে থাকে ঘটনাটাকে আড়াল করার, তাহলে যে কাজ পুলিশ করতো সেই কাজই এখন সিআইডি সেই কাজই করবে, কারণ দুটোই এখন শুভেন্দু অধিকারীর হাতে। ঋতব্রত তৃণমূলে আছেন সাবিনা ইয়াসমিন, তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলো এনআইএ। এই যে মোথাবাড়ি যে ঘটনা ঘটেছিল, যেটা আপনারও মনে আছে, সেই মোথাবাড়ি ঘটনার বিষয়টাকে সামনে রেখে। দেখুন, প্রথম কথা হচ্ছে ওটা ঋতব্রত তৃণমূল না, ওটা শুভেন্দু তৃণমূল। তার একটা কারণ হচ্ছে যে ওই তৃণমূল শুভেন্দু অধিকারীর কথায় চলে। আর দ্বিতীয় কথা, অনেকে বলছে, অনেকে ধারণা করছে নাকি কদিন পরে যদি একটুখানি বিজেপির হাওয়া খারাপ হয় তাহলে শুভেন্দু অধিকারী আবার ওই তৃণমূলকে নেতৃত্ব দিতে পারেন। যাই হোক, সেটা অন্য স্পেকুলেশনের কথা। আর আপনি যদি এই জিজ্ঞাসাবাদের কথা বলেন, তাহলে দেখুন, মদন মিত্রর ওই ভালো তৃণমূল হওয়ার পরেও আমরা দেখেছিলাম তার ছেলেকে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল। হ্যাঁ, কিন্তু তারপরে সেই জিজ্ঞাসাবাদের কী পরিণতি হলো? ইডিসিবিআই সেই যে জিজ্ঞাসাবাদ করলো, আমরা তখনই জানতাম যে জিজ্ঞাসাবাদটা লোক দেখানো, আলটিমেটলি জিজ্ঞাসাবাদে একটুখানি অ্যাটেন্ড করে বাড়ি চলে আসবে, তারপরে তদন্ত থেমে যাবে। সেরকম সাবিনা ইয়াসমিনের স্বামীর বেলাও একই ঘটনা ঘটবে। দেখে দেখাতে হবে যে আমরা কোনো সেটিং করছি না, কিন্তু কি হচ্ছে তলে তলে গোটা বাংলার মানুষ জানে। তারাপীঠে অগ্নিকাণ্ড হলো, অ্যারেস্ট হলো দুজন, কিন্তু তারাপীঠে 15টা হোটেলে তালা পড়লো। দেখুন, 15টা বলে শুধুমাত্র না, তারাপীঠে, রামপুরহাটে এবং বাংলার এই ধরনের বিভিন্ন জায়গা, যেখানে কখনো কোথাও বড় মন্দির আছে বলে, কখনো ঐতিহাসিক জায়গা, সেগুলো জায়গা বলে বহু হোটেল ওখানে চলছে, বহু রিসোর্ট চলছে। ওখানে কোনো রকম কোনো ফায়ার সেফটি মেজার ছাড়া, কোনো রকম কোনো যা প্রোটোকল রয়েছে সরকারের, যা সুরক্ষা বন্দোবস্ত রয়েছে বাধ্যতামূলক, সেগুলো তোয়াক্কা না করে শয়ে শয়ে হাজারে হাজারে চলছে। এগুলোর বেশিরভাগেরই মালিক হচ্ছে তৃণমূল কংগ্রেসের একদিনকার ওই চেয়ারম্যান, কাউন্সিলর আর এমএলএ, তারা বকলমে এগুলোর মালিক ছিল। তাদের মধ্যে অনেকে এখন বিজেপির কাউন্সিলর হয়ে গেছে, বিজেপির এমএলএ হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যে এই কদিন আগে আমরা দেখলাম যে টাকিতেও এরকমভাবে বিরাট নোটিশ দিয়ে অনেক নির্দেশ দেওয়া হলো যে এই নদীকে ইচ্ছামতিকে এনক্রোচ করে যেগুলো তৈরি হয়েছে সেই হোটেলগুলোকে সেগুলো ভেঙে ফেলতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোথায় কী হলো? দুদিন পরে সমস্ত টাকা পয়সা দিয়ে সেটিং হয়ে গেল। এক্ষেত্রে যেন সেরকম না হয়, দেখতে হবে কোথায় কোথায় কোন হোটেল বেআইনিভাবে চলছে, কোনো ফায়ার সেফটি মেজার ছাড়া, সেগুলোকে কোনো টাকা পয়সা নিয়ে সেটিং না করে সরকার যদি ব্যবস্থা নেয়, আশা করব সেই দিকে সরকার উদ্যোগী হবে। 29শে লোকসভার যে নির্বাচন, সেটা একেবারে বড় ফ্যাক্টর। তার কারণ বাংলা থেকে মধুসন্ধ্যা কর আর মনোজ টিগ্গা, তারাই বিজেপির যে নীতিন নবীনের টিম, সেই টিমে জায়গা পেল। তাহলে কি 29 খুব ফ্যাক্টর? দেখুন, 29শে লোকসভা নির্বাচন ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের কাছে ফ্যাক্টর, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। বাংলা থেকে দুজন জায়গা পেয়েছেন, ভালো কথা। আমাদের সে ওদের দলের ব্যাপার, কাকে জায়গা দেবে না দেবে ওদের ব্যাপার। কিন্তু আমরা এইটুকু জানি যে মোদি অমিত শাহ যখন যুব সমাজের রাগের হাত থেকে ধর্মেন্দ্র প্রধানকে বাঁচাতে পারেনি, সেক্ষেত্রে এই মনোজ টিগ্গা আর একজনকে আছেন, তারা মিলে গিয়ে ভারতের এখন লড়াইটা হচ্ছে বিজেপি বনাম, সরাসরি বিজেপি বনাম ভারতবর্ষের যুব সমাজ, ভারতের গণতান্ত্রিক মানুষ। সেখানে নীতিন নবীনের টিমে সে মনোজ টিগ্গা যান কি অন্য কেউ যান না কেন, মোদি অমিত শাহকে যদি ভারতের মানুষ রিজেক্ট করে, তাহলে ওই মনোজ টিগ্গা গিয়ে সেই মোদি অমিত শাহকে রক্ষা করতে পারবে বলে আমাদের মনে হয় না। সিজেপির আজকে একটা প্রশ্নে দিলীপ ঘোষ, বিজেপি নেতা, তিনি বলেছেন যে কমিউনিস্টদের মাথায় এইসবই আসে, তারাই আরশোলা, তারাই ছারপোকা তৈরি করে আর সারা দুনিয়ায় উৎপাত করে। তাদের হাত ধরে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনালরা এসে সমাজে আন্দোলনের নামে উৎখাত করে। এবার প্রশ্ন আপনাকে, এই যে সিজেপির যে আন্দোলন যন্তর মন্তরে, সেটা কি এই অক্সিজেন পেয়েছিল এই বিরোধী ইন্ডি জোট? এবং সেক্ষেত্রে কিন্তু ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের পর এই যে জোট, সেই সরকারের ভাবমূর্তি এবং এই দিলীপ ঘোষের যে মন্তব্য, সেটার পরিপ্রেক্ষিতে কী বলবেন? প্রথম কথা, দিলীপ ঘোষকে ধন্যবাদ। উনি স্বীকার করেছেন যে সারা পৃথিবীতে কমিউনিস্টরা রয়েছে, বামপন্থীরা রয়েছে। দিলীপ ঘোষ এমন একটা পার্টি করেন যে পার্টি ভারতের বাইরে ছেড়ে দিন, নেপালের মতো যেখানে হিন্দু মেজরিটি দেশ, কি ভারতের পৃথিবীর এরকম অনেক দেশ আছে যেখানে 48%, 50% হিন্দু মানুষ বসবাস করেন, সেই সব দেশেও খুঁজে পাওয়া যায় না। এমনকি ভারতের মধ্যেও সব রাজ্যে খুঁজে পাওয়া যায় না। তামিলনাড়ু থেকে শুরু করে, কেরালা থেকে শুরু করে, এরকম অনেক রাজ্য আছে ভারতের মধ্যে যেখানে বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং প্রথমে দিলীপবাবুকে তার জন্য ধন্যবাদ। উনি কমিউনিস্টদের আন্তর্জাতিক উপস্থিতি সম্পর্কে উনি সচেতন এবং সেটাকে স্বীকার করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, দিলীপ ঘোষ বাচ্চা ছেলে, সব বাচ্চা ছেলের কথার
কি উত্তর দিয়ে সময় নষ্ট করবো বলুন? উনি যাদেরকে এই সমস্ত আশোলা ছারপোকা বলছেন, সেই আশোলা তারা খেয়ে, সেই ছারপোকার কামড় খেয়ে কদিন আগে মোদি অমিত শাহ বাধ্য হয়েছে মাথা নিচু করে ওদের মন্ত্রীকে বিদায়ের রাস্তা দেখাতে। অমিত শাহ পালিয়ে বেড়াচ্ছে। অমিত শাহ এই আন্দোলনের প্রশ্নের সামনে পার্লামেন্টে মুখ দেখাতে পারছে না। অমিত শাহের মতো দুর্দান্ত প্রতাপ লোক পার্লামেন্ট থেকে পালিয়ে বেড়াচ্ছে। আর দিলীপবাবুকে বলছি, দিলীপবাবু আপনি 3 মাস হলো মন্ত্রী হয়েছেন, হাতে পুলিশ পেয়েছেন, পুলিশের জোরে না এত উড়বেন না। পুলিশের জোরে কারা বেশি ওড়ে, আর পুলিশের জোরে যারা বেশি ওড়ে তাদের পরে কী অবস্থা হয় পুলিশ না থাকলে, তৃণমূলকে দেখে শিখুন। আজ থেকে 3 মাস আগে, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলায় বিরোধী রাজনীতি করছি, আজ থেকে 3-3.5 মাস আগে দিলীপবাবু আপনি এই জায়গায় দাঁড়িয়েছিলেন। আর তখন আপনার কি অবস্থা ছিল বাংলায় আমরা দেখেছিলাম। দার্জিলিংয়ে যেতেন, কোমরে 3 ইঞ্চি নিচে লাথি খেতেন। আপনি বিয়ে করেছিলেন দোষের মধ্যে, চুরি করেননি, ডাকাতি করেননি, আপনি একটা শখ করে একটু বিয়ে করেছিলেন। বিয়ে করেছিলেন বলে মেদিনীপুরে রাস্তায় আপনার গাড়ি দাঁড় করিয়ে আপনার দলের লোকেরা আপনাকে বিক্ষোভ দেখিয়েছিল, গাড়িতে চাটি মেরেছিল। আরেকটু হলে ওখানে নিজের দলের লোকের কাছে মার খেয়ে যেতেন। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। কেন আপনি কী করেছিলেন না, একজন বিরোধী রাজনৈতিক দলের নেতা সামান্য একটুখানি বিয়ে করেছিলেন। আর এখন 3 মাস হলো মন্ত্রী হয়ে মুখে এত কথার বুকনি ছুটছে। আপনাকে বলছি, মোদি অমিত শাহ যদি ভারতের যুব সমাজের সামনে টিকতে না পেরে থাকে, তাহলে কিন্তু দিলীপ শুভেন্দুও পারবে না। শুধু শুধু ঘাঁটাবেন না। 3 মাস হলো সরকারে এসছেন, অনেক কাজ করার রয়েছে, ওই কাজের দিকে মন দিন। বাকি মোদির সরকারের সঙ্গে যা লড়াই, ভারতের যুব সমাজের যা বোঝার বুঝে নেবে। হ্যাঁ।